আসসালামু আলাইকুম দর্শক। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফ্রান্সে বসবাসকারী অনলাইন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি চীন সরকারের আমন্ত্রণে একটি সরকারি সফরে চীনে রয়েছেন। তাকে আমরা পছন্দ করি আর না করি অবশ্যই এটা তার জন্য সম্মানের কোনো সন্দেহ নাই। এবং তিনি সেখানে চীনে পৌঁছে ব্যস্ত সময় পার করেছেন। তিনি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি চীনের বিভিন্ন থিংক ট্যাঙ্কদের সঙ্গে আলোচনা করতেছেন। সরি এটা তো না পিকচার। আলোচনা করতেছেন তিনি এরকম একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন। তিনি লিখেছেন যে আজকে খুব ব্যস্ত সময় গেল। দিন শুরু হয়েছে ইউনান ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেন্টার ফর সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে মিটিং এর মাধ্যমে এবং আমরা আলোচনা করব কিন্তু আমরা দেখলাম যে পিনাকি ভট্টাচার্য তিনি যখন চীনে আসেন তখন খুব গোপনে চীনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন। নুরুল ইসলাম ভুইয়া ছোটন তার একটা ছবি আমরা দেখলাম। এই যে নুরুল ইসলাম ভুইয়া ছোটন তিনি বিমানবন্দরে যাচ্ছেন বিমানের দিকে চীনের উদ্দেশ্যে। এখন তাহলে পিনাকি ভট্টাচার্য তিনি সরকারি সফরে চীনে গেলেন। চীন কেন পিনাকি ভট্টাচার্যকে সরকারি সফরের আমন্ত্রণের যোগ্য মনে করলো এবং কে এই নুরুল ইসলাম ভুইয়া ছোটন যে কিনা তখন ঠিক একই মুহূর্তে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন অত্যন্ত গোপনীয়তার সহিত। ভিডিওটা একটু বড় হবে কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে কি চলছে বর্তমানে কি চলতেছে এবং কত কঠিন অবস্থা। আমরা যদি একটু পিনাকির স্ট্যাটাসটা পড়ি যে পিনাকি কি লিখেছেন আজকে। পিনাকি লিখেছেন যে আজকে খুব ব্যস্ত সময় গেল। দিনটা শুরু হয়েছে ইউনান ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেন্টার ফর সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার সাথে মিটিং এর মাধ্যমে। সেখান থেকে ডিজি ফরেন অ্যাফেয়ার্স ইউনান প্রভিন্সের সঙ্গে মিটিং আর শেষে ইউনান ইউনিভার্সিটি ফর রিজিওনাল স্টাডিজের ফ্যাকাল্টির ডিন শিক্ষক এবং গবেষকদের সঙ্গে মিটিং, যেখানে যা চাইছি সব জায়গায় ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে। সবার চিন্তা সামনে নির্বাচন হবে কিনা বা জামাত ক্ষমতায় আসতে পারে কিনা এবং ছাত্র শিবির কেন জিতছে এইভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলিতে এবং জামাত যে শক্তিশালী হইয়া উঠছে এটা তাদের মানে চীনের রাডারে ধরা পড়তেছে ভালোভাবেই। ওদের মানে চীনের বাংলাদেশকে দেখার লেন্স এখন ওয়েস্ট আর সো কল্ড বাঙ্গু সেকুলার ন্যারেটিভে আটকে আছে। মনে হচ্ছে তারা কখনো আমাদের ন্যারেটিভে এক্সপোজড না। ইনফ্যাক্ট ইউনিয়ন ইউনিভার্সিটিতে জামাত আসলে কেমন রাষ্ট্র চায়, কেন চায়, এইটা নিয়ে একটা ছোটখাটো প্রেজেন্টেশন দিলাম। মানে জামাত কেমন রাষ্ট্র চায়, কেন চায়, এটা নিয়ে উনি একটা ছোটখাটো প্রেজেন্টেশন দিয়েছেন। তার মানে উনি জামাতের পক্ষ থেকে দিছেন। এটা আমরা নতুন জিনিস জানলাম যে তিনি যে অফিসিয়ালি জামাতের লোক হিসাবে আত্মপ্রকাশ করেছেন, আগে ছিল আনঅফিসিয়ালি, এখন অফিসিয়ালি। তো তিনি লিখেছেন যে সৎ লোকের শাসন বলতে দলটি আসলে কি বোঝায়, কিভাবে এইটা মওদুদি সাহেবের একটা মৌলিক কন্ট্রিবিউশন সেটারও ব্যাখ্যা করলাম। আর অন্যদের তুলনায় আপেক্ষিক সততাই যে জামাতের নির্বাচন জেতার ক্রুশিয়াল হবে সেটাও ব্যাখ্যা করলাম। তো দিনটা শুরু হচ্ছে সকাল 8টায়, হোটেলে ফেরত আসছি সন্ধ্যা 6:30টায়। সঙ্গে থাকছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা। ফিরে এসে সামগ্রিক মূল্যায়ন জানাবো। বাট সবচেয়ে বড় লাভ হচ্ছে যে সরাসরি তাদেরকে আমাদের ন্যারেটিভটা এক্সপ্লেন করতে পেরেছি। তারা কতটুকু নেবে জানি না, বলতে পেরেছি এই কম কি ইত্যাদি। তো তিনি লিখেছেন যে এই ছবিটা ইউনিয়ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টির সঙ্গে মিটিং এর শুরুতে তুলেছিলাম। বাংলাদেশের রাজনীতির মাঠে চলছে নানা খেলা, আর সেই খেলার আভ্যন্তরীণ চিত্র বুঝতে হলে চিনতে হবে নেপথ্যের ব্যক্তিদের, রাজনৈতিক মাঠের নেপথ্যের খেলোয়াড়দের। যদি তা জানা থাকে তাহলে পরিস্থিতি বোঝা সহজ হয়। এটা উনি ঠিকই বলেছেন যে চিনতে হবে নেপথ্যের ব্যক্তিদের। তো আমরা আজকে আসলে এই বাংলাদেশের রাজনীতির নেপথ্যের ব্যক্তিদের বোঝার চেষ্টা করব এবং এতে কোনো সন্দেহ নাই যে জামাতি ইসলামের সুপারিশেই চীন সরকার পিনাকি ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়েছে যাতে পিনাকি এই
জামাত ইসলামের ন্যারেটিভটাকে তারা পিনাকি ভট্টাচার্য একটু ভালোভাবে চীনের সামনে তুলে ধরতে পারে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এবং তিনি এটা করতেছেন। এবং আমি রিসেন্টলি সন্দেহ করেছিলাম যে পিনাকি ভট্টাচার্য যখন এক রাতে বললো যে প্রিয়দাসবাসী রাস্তায় নেমে পড়ুন, সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিচ্ছে, পরে এটা ভুল প্রমাণিত হলো, তখন দেখলাম আমরা যে জামাত ইসলামের কয়েকজন নেতা এটাকে সাপোর্ট করলো যে না, পিনাকি তো ঠিকই বলেছে, হলেও তো হতে পারতো। এই তো এখন পিনাকি ভট্টাচার্য তিনি জামাত ইসলামের সুপারিশে চীন সরকারের আমন্ত্রণে চীনে আসেন এবং সেখানে তিনি জামাতের ন্যারেটিভ এবং মদ উদিবাদ তিনি প্রচার করতেছেন। এতে আমার কোনো সমস্যা নেই। আমার কাছে জামাত বিএনপি সবই এক। অভ্যুত্থানের পক্ষে, বিপ্লবের পক্ষের সব দলগুলি আমার আপন, জামাত বিএনপি এনসিপি সবাই। কিন্তু কথা হচ্ছে যে ঠিক একই সময়ে আলোচিত রহস্যজনক ব্যক্তিত্ব নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন, তিনিও গোপনে বিমানবন্দরে গেলেন চায়নার উদ্দেশ্যে। এই যে দেখেন মাথায় চুল কম, কাঁধে একটা ব্যাগ ঝুলানো, এই ছোটন তিনি চলে গিয়েছেন পিনাকি ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে। এবং শুধু তাই না, তিনি এর আগেও কিন্তু অনেকবার পিনাকি ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে তিনি একবার তো ফ্রান্সেও গিয়েছিলেন সম্ভবত দেখা করতে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে ফ্রান্সে গিয়েছিলেন, একটা ছবি তো থাকার কথা, ছবিটা পাচ্ছি না, যাই হোক। তিনি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ফ্রান্সে একটা জায়গায় তিনি মিট করেছেন। তো তিনি এই ফ্রান্সে যান, তিনি এখন আবার চায়নাতে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে। আসলে রহস্যটা কি? কে এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন? আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের স্বামীকে ফলো করেন, তারা অনেকবার শুনেছেন ছোটন গ্যাং, ছোটন গ্যাং শুনেছেন, কিন্তু কিছুই বোঝেন নাই, তাই না? তো এই ছোটন গ্যাং এর প্রধানই হচ্ছেন এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। এই ছোটনের নামই হচ্ছে ছোটন গ্যাং। এবং এর এত প্রভাব যে উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে বর্তমান সরকারের, আমি প্রায় বলি না যে এই সরকারের ভিতরটা গুপ্ত সরকার আছে, প্রায় তো বলি আপনাদেরকে, এই গুপ্ত সরকারের এই কলকাঠি নাড়ার প্রধান ব্যক্তি হচ্ছে নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। আবার ছবি দেখাই, এই যে আপনারা দেখতেছেন একটা ছবি, এই তাজুল ইসলাম, তারপরে ওই যে মায়ের ডাকের তুলি, এই যে তুলির ভাই সুমন গুম হয়েছিল। তো এইখানে এই যে গুম হওয়া পরিবারদের নাম সঙ্গে কিভাবে মামলা করব, এজন্য চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একটা ব্রিফ করতেছে। সেখানেও আপনারা দেখেন হাস্যোজ্জ্বল নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে এই রহস্যময় ব্যক্তি নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। এই ছোটন এখন বিমানে করে চীনে গিয়েছে পিনাকির সঙ্গে দেখা করতে। তো এই ছোটনকে নিয়ে অনেক কথা বললেও কিন্তু বাংলাদেশের খুব কম মানুষই তার সম্পর্কে জানেন। কিছুদিন আগে, মানে বছর দেড়েক তো হবেই, মারা গিয়েছেন সম্ভবত, বছর দেড়েক হবে, মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই জাফরুল্লাহ চৌধুরীর এই ভাইরা ভাই হচ্ছেন এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রীর নাম হচ্ছে শিরিন হক, আর এই শিরিন হকের ছোট বোন হচ্ছে নাসরিন হক। এই নাসরিন হকের স্বামী হচ্ছে এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। এবং এই সম্পর্কের সূত্র ধরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসে এই ছোটনের ইনভলভমেন্ট নিয়ে। এই ইনভলভমেন্ট গুলো এবি পার্টি, জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ, চরমোনাই, হেফাজতে ইসলাম, ডিজিএফআই, ফরাদ মাজার, ভারতের গোয়েন্দা সংস্থা র 111, এমনকি প্রথম আলো পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে এই রহস্যজনক মানুষ নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনের হাত ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই এই ছোটন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিশেষ করে 80-র দশকে তিনি সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই সময় এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি হঠাৎ করে একটা আওয়াজ দিলেন যে এরশাদের গুলিতে হাসিনা মারা গেছে, মানে এরশাদের পুলিশের গুলিতে হাসিনা মারা গেছে। এইটা করে তিনি শ্রমিক কৃষকদেরকে খেপিয়ে তুলে সচিবালয়ে ঢুকিয়ে দেন এবং তারা সচিবালয়ে ঢুকে সরকারি কর্মকর্তাদের উপর হামলা চালায়। তখন এই ছোটন ওয়ার্কার্স পার্টি করতেন, রাশেদ খান মেননের আছে না ওয়ার্কার্স পার্টি,
ওই ওয়ার্কার্স পার্টি করতেন। তখন তিনি এই হাসিনা মারা গেছে পুলিশের গুলিতে, শেখ হাসিনা, এরকম একটা ভুল তথ্য ছড়িয়ে তখন জোর করে শ্রমিক কৃষকদেরকে সচিবালয়ে ঢুকিয়ে দেন উত্তেজিত করে। তারা ঢুকে সচিবালয়ের সরকারি কর্মচারীদেরকে ইচ্ছে মতো পেটায়। তো এই রকম করতেছিলেন। 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে, তখন এই ভারতপন্থী গোষ্ঠী, এই ভারতপন্থী বিভিন্ন গোষ্ঠীকে হাওয়া ভবনে প্রবেশ করানোর ক্ষেত্রেও ছোটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং ছোটন কিন্তু খুব বিএনপির ঘনিষ্ঠ ছিলেন উপরে উপরে, কিন্তু গোপনে গোপনে তিনি আদর্শিকভাবে তিনি ইসলামী মূল্যবোধেরও বিরোধিতা করতেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদেরও বিরোধিতা করতেন। ইসলাম এবং জাতীয়তাবাদ দুটাই ছিল তার শত্রু। এবং এই ছোটনের এতই প্রভাব ছিল যে তখন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, তার পত্রিকা ছিল যা যায় দিন, সেই যা যায় দিন পত্রিকায় তিনি জায়গা করে নেন, সেখানে তিনি কাজ করতেন। এবং 2006 সালে যখন এই সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এই ডিজিএফআই এর মদদে বিএনপির বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শুরু হয়, তখনও তার নেপথ্যে এই ছোটনের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। তো এই ছোটন চিন্তা করলো যেভাবেই হোক এই যায় যায় দিন পত্রিকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। এই যায় যায় দিন পত্রিকার অন্যতম স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ। খেয়াল আছে কিনা জানি না, বসুন্ধরা গ্রুপের এক পরিচালক সাব্বির, এই সাব্বিরকে কয়েকতলা উপর থেকে মনে ধাক্কা মেরা ফালিয়ে দিছে এই আনভীরের ভাই সানভীর, তখন বিএনপির আমলে। তখন শোনা যায় যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 13 কোটি টাকা দিয়ে এটা মীমাংসা করছে। শোনা কথা আমি জানি না, মিথ্যা হইতে পারে। তো তখন এই যে বসুন্ধরা গ্রুপের যে সানভীর ধাক্কা মাইরা ফালিয়া দিল বসুন্ধরা টেলিকমিউনিকেশনের যে পরিচালক সাব্বিরকে, মারা গেল, এইটা নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টার ব্যাপক লেখালেখি করতেছিল। তখন ছোটন গিয়ে বসুন্ধরাকে বলল যে এই শফিক রহমানের কথাই এই ডেইলি স্টার প্রথম আলো গুলো লিখতেছে। তখন বসুন্ধরা গ্রুপ এই যা যায় দিনকে স্পন্সর করা বন্ধ করে দেয়, বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। এরপর ছোটন ডিজিএফআই এর সঙ্গে কথা বলল যে তোমরা কাজ করো, তোমরা এই শফিক রেহমানের এই পত্রিকাটা আমাকে নিয়ে দাও, আমি চালাবো। তো শফিক রহমানের কাছে টাকা নাই, তিনি কর্মচারীদের বেতন দিতে পারতেছেন না, তার সবচেয়ে বড় স্পন্সর বসুন্ধরাও তাকে আদি দিচ্ছে না। কিন্তু শফিক রহমান কিন্তু দমার পাত্র না, তিনি হঠাৎ করে লন্ডনে গিয়ে, তার লন্ডনটা বাড়ি ছিল, ওই বাড়িটা বিক্রি করে টাকা এনে তিনি ওই টাকা দিয়ে পত্রিকা চালানোর উদ্যোগ নেন। এবং 111 সময় বিএনপির ভিতরেই কিন্তু একটা চক্র সক্রিয় ছিল। এই চক্রটাই মূলত এই 111 সরকারের উত্থানে ভূমিকা রাখে। এখানে বিএনপির ভিতরে একটা সংস্কারপন্থী গ্রুপ ছিল। এবং সেই সময়ে বেগম জিয়ার বক্তৃতাগুলো লিখে দিত এই শফিক রহমান। এই শফিক রহমানকে বেআইনিভাবে বিমান থেকে নামিয়ে এনে গ্রেপ্তার করা হয়েছিল এবং এর সঙ্গে এই ছোটন জড়িত ছিল। যদিও পরে আর এই যা যা দিন পত্রিকাটি শফিক রহমান রক্ষা করতে পারেননি, তিনি এই পত্রিকাটি HRC গ্রুপের ব্যবসায়ী সাইদ চৌধুরীকে লিখে দিতে বাধ্য হন, মানে জোর করে তার কাছ থেকে একরকম মানে লিখে নিতে বাধ্য করে। তো এই সাইদ চৌধুরী হচ্ছেন আবার এই আমাদের বর্তমান আওয়ামী লীগ নেতা সাবর হোসেন চৌধুরী, যার সঙ্গে কূটনীতিকরা গোপনে গিয়ে মিটিং করে এবং বলা হয় যে রিফর্ম আওয়ামী লীগ, ক্লিন ইমেজের আওয়ামী লীগ সাবর হোসেন চৌধুরীর হাত দিয়ে গড়ে উঠবে। এবং জানেন কদিন আগে ডেনমার্ক, নরওয়ের এবং ওই যে ফিনল্যান্ডের কূটনীতিকরা সাবর হোসেন চৌধুরীর সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছে। তো সেই সাবর হোসেন চৌধুরীর ভাই সাইদ চৌধুরীকে পত্রিকাটি লিখে দিতে বাধ্য হন এই ডিজিএফআই এর চাপে। এবং দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই নেপথ্যের খেলোয়াড়রা যে কত শক্তিশালী এবং কৌশলী হতে পারে তার অন্যতম উদাহরণ হচ্ছেন এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। বিশেষ করে আপনাদের খেয়াল আছে না 2017 সালে ফরাদ মাজাহার গুম হন। তো এই
ফরহাদ মাজারের গুমের ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। প্রথমে দাবি করা হয় যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাকে অপহরণ করেছিল। এই ফরহাদ মাজার কিন্তু আমরা ওই যে আমাদের যে মৎস্য মন্ত্রী সম্ভবত ফরিদ আক্তার, বর্তমানে মৎস্য উপদেষ্টা, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের স্বামী। আপনারা তো চেনেন সবাই সবাই ফরহাদ মাজারকে, লালন ভক্ত। তো প্রথম বলা হয় যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই ফরহাদ মাজারকে গুম করেছে। পরে জানা যায় যে তিনি এক হিন্দু নারীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। ওই নারী অলরেডি গর্ভবতী এবং ওই নারী ফরহাদ মাজারের সন্তানের মা হতে চলেছেন। এবং পরে শোনা যায় যে ভারতের র তাকে সীমান্তের ওপারে নিতে চায়, কিন্তু সেনাবাহিনী এবং র্যাব তারা ওই সীমান্তের ওপারে নেওয়ার আগেই আর কি তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে এই পুলিশ এবং ডিজিএফআই তাকে, এই ফরহাদ মাজারকে মানসিক চাপে ফেলে, মানে এই ফাঁস করে দেবো কিন্তু তুমি যে এই এক হিন্দু মহিলারে গর্ভবতী করছো, এইসব এইসব মানে ব্ল্যাকমেল করে জোরপূর্বক বিভিন্ন কাজে বাধ্য করে, যার মধ্যে ছিল গর্ভবতী নারীর কাছে টাকা পাঠানো, আবার গুম হওয়ার নাটকের পর স্ত্রীকে বলছে ফরিদ আক্তারকে যে আমার 35 লাখ টাকা লাগবে, নাহলে আমাকে ছাড়বো না, এগুলো দাবি করা। তারপরে খুলনার মার্কেটে ঘোরাঘুরি করা। এই তো ফরহাদ মাজারের অনুসারী মোহাম্মদ রোমেল ওই সময় বলেছেন যে এই ফরহাদ মাজারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ অনেক পুরানো, এবং এগুলো সেই সময় ফরহাদ মাজারের যে কাছের লোক ছিলেন এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন, পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই কিন্তু এই বিষয়টি জানতেন। তবে ফরহাদ মাজারের কাছের লোক হওয়া সত্ত্বেও এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন এবং পিনাকি ভট্টাচার্য তারা এই ফরহাদ মাজারের পক্ষে অবস্থান না নিয়ে বরং তারা ফরহাদ মাজারের বিরুদ্ধে চলে যান এবং রাজনৈতিকভাবে ফরহাদ মাজারের বিরুদ্ধে নানা প্রচারণা চালিয়ে তাকে রাজনৈতিকভাবে একঘরে করে দেন। এবং 2013 সালের পর যখন অলরেডি আওয়ামী লীগ ক্ষমতা এসে পড়ছে, তখন এই সরকার বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে যেমন বিএনপি, জামাত সহ, এগুলোর মধ্যে যারা ভারত বিরোধী সেই অংশটাকে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে একটা চক্রান্ত করা হয়। এবং এই কাজে সরাসরি সক্রিয় ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মুজিবুর রহমান মঞ্জু, সাবেক শিবির নেতা এবং বর্তমানে এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, এর সঙ্গে হেফাজত ইসলামও জড়িত ছিল। এবং এই ষড়যন্ত্রটা পুরোটা অর্গানাইজ করত এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। এবং এই ফরহাদ মাজারের গুমের ঘটনার পর ছোটন এবং তার সহযোগীরা ফরহাদ মাজারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফরহাদ মাজারকে রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল করে দেন এবং আরেকজন মাহমুদুর রহমান, তাকেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ জেলমেল খাটিয়ে দেশ ছাড়া করেন। ফলে এই যেই মানে ভারত বিরোধী যে একটা শক্তি, ফরহাদ মাজার ভারত বিরোধী, মাহমুদুর রহমান ভারত বিরোধী, এই দুজনকে রাজনীতি থেকে আউট করে দেন। এখানেও কিন্তু এই ছোটনের হাত রয়েছে। এবং এই আপনারা দেখবেন যে জামাত ইসলামের ভিতরে সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা নতুন দৃষ্টিভঙ্গি অনেকের ভিতরে আছে। ইদানিং দেখবেন যে তারা সেকুলার হচ্ছে, শিশির মনির বলতেছে রোজার পূজা সমান। তারপরে এই শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু, এখানে দেখেন যে চাকমা একজনকে নিয়েছে, তারপরে অন্য বিভিন্ন জায়গায় নিয়েছে যারা জামাতের সদস্য না। তো এই যে এই একটা জামাতের একটা যে একটা চেঞ্জ, কূটনীতিকদের পরামর্শে লোগো চেঞ্জ করেছে, লোগো থেকে আল্লাহু আকবার সহ ইসলামিক সাইনগুলো বাদ দিয়ে দিয়েছে। তো এগুলোর কিন্তু অন্যতম কারিগর হচ্ছেন এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। এই ছোটনের প্রভাবের কারণে জামাতের একটা অংশ এখন সংস্কারপন্থী ইসলামী রাজনৈতিক ধারা থেকে সরে এসে মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী হয়ে পড়ে অনেক আগে থেকেই। বিশেষ করে ফরহাদ মাজারের অনুসারীদের হাত ধরে জামাতের সংস্কারপন্থীদের মধ্যে একটা
মতাদর্শিক পরিবর্তন কিন্তু সেই আওয়ামী লীগের আমলের প্রথম দিক থেকে ঘটা শুরু করে। এবং এই সংস্কারপন্থী ইসলামী রাজনীতি কিন্তু জনপ্রিয়তা পায় 2000 সালে, যখন আমেরিকার ওয়ান অন টেরর নীতির অংশ হিসাবে মুসলমানদের মধ্যে একটা উদারপন্থী ভাব, আধুনিকতাবাদী, এগুলোকে কাছে টানার কৌশল আমেরিকা বেছে নেয় এবং বাংলাদেশে আমেরিকা এই চালটা চালে জামাতের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মাধ্যমে। আব্দুর রাজ্জাক মারা গেছে, ব্যস্ত নসিব করে ওনার জামাইয়ের সঙ্গে মাঝে কথা হয়, ওনার জামাই ব্যারিস্টার উমর ফারুক যুক্তরাজ্যে ইয়ে করে, যে ওকালতি করে। তো এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি ছিলেন আমেরিকার খুব ঘনিষ্ঠ এবং ঢাকায় মার্কিন দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে তার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এমনকি 2013 সালে যখন কাদের মোল্লার ফাঁসি হয়, কাদের মোল্লার ফাঁসির পর ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পরামর্শে হাসিনা সরকার তাকে গ্রেপ্তারের পরিকল্পনা করে। তখন আমেরিকার হস্তক্ষেপে আব্দুর রাজ্জাক দেশ ত্যাগ করতে সক্ষম হন। তিনি দেশ ত্যাগ করে লন্ডনে চলে যান। এবং এই সংস্কারপন্থী যে ধারাটা আছে জামাতের, এই ধারার আরেকজন ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদিন, যিনি যার ফাঁসি হয়েছে। তিনি তুরস্কের একে পার্টি, যেটা বর্তমানে যে ক্ষমতাসীন একে পার্টি, ওই যে তুরস্কের রিসেপ তাইপ এরদোগান যেটা নেতা এবং প্রেসিডেন্ট, তিনি তুরস্কের এই একে পার্টি দ্বারা প্রভাবিত ছিলেন এবং জামাতের মধ্যে সংস্কারের জন্য তিনি তুরস্ক সফরও করেন। তো এজন্য জামাতের ভিতর দুইটা আলাদা আলাদা সংস্কারপন্থী ধারা গড়ে ওঠে। একটা নেতা ছিলেন আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, এবং আরেকটা নেতা ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদিন। তো এই যেটা বিভক্তি উপরের লেভেলে, এটার প্রভাব পড়ে আবার ছাত্র শিবিরের বিভিন্ন স্তরে। এবং সংস্কারপন্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মীর কাসেম আলী, যার ফাঁসি হয়ে গিয়েছে, যে আরমানের বাবা। এই মীর কাসেম আলী, যিনি আবার ইসলামী ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন এবং নয়া দিগন্ত এবং দিগন্ত টিভির মালিকও ছিলেন। তো এইসব মিডিয়ার মাধ্যমে জামাত এবং শিবিরপন্থী যে সংস্কৃতি কর্মী আছে, তাদের একটা বড় অংশ কর্মসংস্থান পায় এবং আদর্শগতভাবে একটা নতুন ধারা তৈরি হয়। তবে যতই সময় গড়ায় ততই মীর কাসেম আলীর মাধ্যমে ফরাদ মাজারের সঙ্গে এবং ফরাদ মাজারের চিন্তার সঙ্গে জামাতপন্থী সংস্কারপন্থী যারা আছে, যারা জামাতের ভিতরে সংস্কার করতে চায়, তাদের মধ্যে একটা সংযোগ বাড়তে থাকে। তো 2010 সালে যখন মতিউর রহমান নিজামী গ্রেপ্তার হওয়ার পরে জামাতের মধ্যে একটা বড় পরিবর্তন আসে, তখন এই মুজাহিদ গ্রুপের চাপের মুখে শিবিরের কেন্দ্রীয় সভাপতির পদ থেকে শিশির মনিরকে সরিয়ে দেওয়া হয় এবং আব্দুর রাজ্জাক আর মীর কাসেম আলী অনুসারীরা আবার একত্রিত হয়। তো 2012-13 সালের দিকে ফরাদ মাজারের ঘনিষ্ঠদের মাধ্যমে এই জামাত থেকে সংস্কারপন্থীদেরকে আলাদা করার পরিকল্পনা শুরু হয়। বলা হয় যে এই জামাত ইসলামকে সংস্কার করতে হবে, ক্ষমা চাইতে হবে, মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে, এরকম অনেক কিছু। তো এই পরিকল্পনার অংশ হিসাবেই যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় জামাতপন্থী প্রবাসীদের সঙ্গে বৈঠক করা হয়। সেখানে ফরাদ মাজার বক্তৃতা দেন। আর এই মুজিবুর রহমান মঞ্জু, যিনি বর্তমানে এই পার্টির সভাপতি, ও তার অনুসারীরা ওই সময়ই ফরাদ মাজার এবং এই নুরুল ইসলাম ভুইয়া ছোটনের প্রভাব বলয়ে চলে আসেন। ফলে তারা এই ইসলামপন্থী রাজনীতির সংস্কারের যে স্লোগান, এটা থেকে তারা পুরোপুরি সরে যান, যে না, এই ইসলামপন্থী রাজনীতির সংস্কার দরকার নাই, আমরা একটা নতুন একটা সেকুলার একটা রাজনৈতিক দর্শন আমরা গ্রহণ করি। এবং এক্ষেত্রে ছোটনের যে বাইরাবাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মাধ্যমে ছোটনের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে ওঠে ফরাদ মাজারের সঙ্গে। এই সময়ে মঞ্জু এবং মঞ্জু সহযোগীরা ছোটনের নেটওয়ার্কের অধীনে চলে আসেন, যেখানে ছিলেন পিনাকি ভট্টাচার্য, আব্বু মোস্তাফিজ হাসান শাপলু, এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর ফলে এই মুজিবুর রহমান মঞ্জু এবং তার অনুসারীরা জামাত ইসলাম থেকে সরে গিয়ে, ইসলামী রাজনীতি থেকে সরে গিয়ে
মুক্তিযুদ্ধের আদর্শ এবং সেকুলার রাজনৈতিক চিন্তাকে গ্রহণ করেন এবং এবি পার্টি মানে আমার বাংলাদেশ পার্টি গঠনের মাধ্যমে এই রাজনৈতিক রূপান্তরের চূড়ান্ত রূপ নেয় এবং এই এবি পার্টি গঠনের পিছনে অন্যতম কুশীলব ছিলেন এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন এবং পিনাকি ভট্টাচার্য। এবং জামাত ইসলামের যে সাবেক আমির মকবুল আহমেদ, আপনারা জানেন যে মকবুল আহমেদ তিনি 2010 সালে মতিউর রহমান নিজামী গ্রেপ্তারের পর থেকেই মকবুল সাহেব তিনি জামাতের আমির ছিলেন এবং তিনি 2019 সালের ডিসেম্বর পর্যন্ত জামাতের আমির ছিলেন। 21 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো এই 2016 সালের দিকে যখন এই জামাত ইসলামের আমির সাবেক আমির মকবুল আহমেদ এবং বড় বড় নেতারা শেখ হাসিনার পুলিশের ভয়ে আত্মগোপনে চলে যান, তখন কোথায় যান আত্মগোপনে? যান মেজবা সাইদ নামে এক লোকের বাসায়, যার পরিবার রাজনৈতিকভাবে মোটামুটি আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক। তো এই মেজবা সাইদের যেই বাসায় জামাতের আমির এই মকবুল সাহেব লুকিয়েছিলেন, সেই ফ্ল্যাটের মানে একই বিল্ডিং এর সেই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটা ছিল ছোটনের, এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনের। এটা কি তাহলে কাকতালীয়? অবশ্যই কাকতালীয় না, তাহলে ছোটনের সেই যোগাযোগও ছিল। এবং জামাত শিবিরের একাধিক সূত্র থেকে জানা যায় যে এই মেজবা সাইদ এবং তার সহযোগীরা নানান ধরনের বিতর্কিত কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের ভিতরে মদ্যপান, নারী সংশ্লিষ্টতা ইত্যাদি অভিযোগ আছে। এত কিছুর পরেও জামাত ইসলাম এই মেজবা সাইদকে ঢাকা মহানগরের শুরা সদস্য করেছে এবং ফেনীতে উপজেলা চেয়ারম্যানের একটা পদপ্রার্থীও করেছিল। এবং এই মেজবা সাইদের যে পলিটিক্যাল কানেকশন, এটা কিন্তু এই জামাত ইসলামের সঙ্গে সীমাবদ্ধ ছিল না। তিনি এই এবি পার্টি গঠনের প্রক্রিয়াতে যুক্ত ছিলেন এবং তিনি মুজিবুর রহমান মঞ্জুর খুব ঘনিষ্ঠ ছিলেন। এবং এবি পার্টির অন্যতম ডোনার ছিল বায়ো ফার্মার এমডি লকিয়তুল্লাহ। জানা গেছে যে এই মেজবা সাইদ ঢাকা মহানগরের যুবলীগের কিছু নেতার মাধ্যমে এই লকিয়তুল্লাহর প্রতিষ্ঠান এবং অর্থ আত্মসাৎ করে পকেটে ভরেন। এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কার্যকরী পরিষদ সদস্যরা বলেছেন যে এবি পার্টির প্রচারণায় শিবিরের আইটি বিভাগ জড়িত ছিল। শিবিরের যে আইটি বিভাগ আছে তার একটা সময় এবি পার্টির প্রচারণা করত এবং তারা ওই এবি পার্টিতে যোগ দিবে দিয়ে একটা ভাবছিল। আপনারা চিনেন যে গার্ডিয়ান প্রকাশনীর নূর মোহাম্মদ তো যে একটা জায়গার শেখ হাসিনার আমলে একটা জায়গার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, শেখ হাসিনার আমলে জেলেও গেছে মনে কয়েকবার। তো এই নূর মোহাম্মদরা আবার জামাত সার্ভে ভাব, ওরা এই এবি পার্টির আইটি বিভাগটা দেখত। তো এখানেই পিনাকি ভট্টাচার্য এই এবি পার্টির আরো কাছাকাছি চলে আসে। বিশেষ করে জামায়াত এবং ইসলামপন্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য একটা বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। যে সবাই বলতেছে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, জামাত ইসলাম মুক্তিযুদ্ধের সময় মানে পাকিস্তানিদের পক্ষে ছিল। এটার একটা মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন, মানুষের মনের একটা পরিবর্তন করার জন্য একটা বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। সেই বাস্তবায়ন অংশ হিসাবে পিনাকি ভট্টাচার্য মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটি লিখেন, যেটা সেই নূর মোহাম্মদের গার্ডিয়ান প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এবং শিবিরের যে আইটি বিভাগ, যারা এক সময় অনলাইনে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতো যে এটা মুক্তিযুদ্ধ না, আমরা পাকিস্তান দুই ভাগ হয়ে আমরা ভারতের পারপাস সার্ভ করতেছি, এটা মুক্তিযুদ্ধ না, এটা আমাদেরকে মানে ভারতের গোলামি করার যুদ্ধ। এই শিবিরের সে আইটি বিভাগটাই 2017 সালের পর থেকে এই পিনাকি ভট্টাচার্যের মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটার আলোকে মুক্তিযুদ্ধকে ইসলামী আদর্শের আলোকে ব্যাখ্যা করতে শুরু করে। এবং এই সব প্রচারণা কার্যক্রমে মূল ভূমিকা রাখে এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন, পিনাকি ভট্টাচার্য এবং মেজবা সাইদ এবং এই নূর মোহাম্মদ গ্যাং। এবং এর সঙ্গে জড়িত ছিলেন
জামাতের বর্তমান নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং এরা সবাই এই জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান থেকে সরে আসার প্রবণতার কথা বলে। এবং আজকে দেখবেন যে অনেকেই বলে, যেমন আমার চ্যানেলে এসে একজন বলছে, জামাতের বড় নেতা, যে জামাত ইসলাম কিন্তু মুক্তিযুদ্ধ করেছে। কিভাবে করেছে বলে, সরাসরি করেনি, কিন্তু জামাতের অনেক লোক আছে তারা জামাত থেকে নামেনি, বাট আলাদাভাবে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা কখনোই করেনি। তো এর মধ্যেই আবার আওয়ামী লীগের চোখে পিনাকি ভট্টাচার্য যেসব কর্মকাণ্ড ধরা পড়েছে। আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য একসময় নাস্তিক ছিলেন, তিনি শাহবাগী ছিলেন, এবং জামাত ইসলামের লোকদের ফাঁসি দেওয়ার যে বিভিন্ন যে গণজাগরণ মঞ্চ, সেটার একটা কুশীলব তিনি ছিলেন। ওই যে ইয়ার সঙ্গে, ওই যে কি যেন নাম ওর, ইমরান সরকার, তাদের সঙ্গে লাকি একটা, তাদের সঙ্গে পিনাকি ভট্টাচার্য ছিলেন। তো তারপর থেকে আস্তে আস্তে পিনাকি ভট্টাচার্য দূরে সরতে 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 একদম 17 সালের দিকে তিনি পুরো একদম জামাত ইসলামের কাছাকাছি চলে আসেন। এর ভিতর আবার শোনা যায় যে তিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এবং ভেজাল ওষুধ নাকি একটা ঝামেলায় হয়, এই ঝামেলার ফলে আসলে তার বাংলাদেশে থাকা মুশকিল হয়ে যায়। এখন এই ভেজাল ওষুধের তিনি কারিগর ছিলেন নাকি আসলে ষড়যন্ত্র, এটা আমি জানি না। তখন পিনাকি চিন্তা করলেন যে তিনি পালিয়ে যাবেন। তখন এই পিনাকিকে অবৈধভাবে গোপনে ভারতের বর্ডার পার করে দেয় এই এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু এবং এই নুরুল ইসলাম ভুইয়া ছোটন, যেটা একটা ভিডিও আপনারা দেখেছেন অনেক, আমি খুঁজছি পাইনি, কোথাও আছে হয়তো, আমি ভিডিও খোঁজ দেওয়ার সময় নষ্ট করতে চাই না, আপনারা জানেন। এই পিনাকিকে ভারতের বর্ডার পার করে দেয় মুজিবুর রহমান মঞ্জু এবং নুরুল ইসলাম ভুইয়া ছোটন। পিনাকি ভারতে গিয়ে বলে যে আমি আসলে বাংলাদেশের মৌলবাদীদের আক্রান্তের শিকার। পরে সেই পিনাকি ভারত থেকে ফ্রান্সে চলে যায়, এবং এই বর্তমান আজকের এই পিনাকি আপনারা তারপরে সবই জানেন, তারপরে ইউটিউব, তারপরে এখন চীনে আছে এইসব। তো এই ছোটনের আরেকটা বড় এজেন্ডা ছিল, মানে জামাত এবং বিএনপির জোটটাকে ভাঙ্গা। এই মেজবা সাইদ এবং এই নূর মোহাম্মদরা অনলাইনে শুধু বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাতো। অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মদতপুষ্ট চরমোনাই, যারা আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, চরমোনাই, এবং এই চরমোনাইরা সব সময় জামাত ইসলামকে ছোট করে কথা বলতো। তো এই চরমোনাইয়ের যে ইয়েরা আছে, চরমোনাইয়ের যে দলটা আছে, এই দলটাকে ইসলামপন্থী তরুণদের মধ্যে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টাও কিন্তু এই গোপনে গোপনে এই ছোটন এবং মেজবা সাইদদের একটা প্রচারণায় তারা সক্রিয় ছিল। এবং আপনারা জানেন যে চরমোনাইয়ের যে পীর এবং তার অনুসারীরা, তারা আপনার জামাতি ইসলামকে তো তারা সবসময় অবজ্ঞা করতই, এবং এই জামাতের যে ফাঁসি হয়েছে নেতারা, যাদের ফাঁসি হয়েছে, তাদেরকেও তারা শহীদ মনে করতো না। তারপরেও কিন্তু এই জামাতেরই কিছু অংশ, এই নূর মোহাম্মদ সহ গার্ডিয়ান কিছু অংশ কিন্তু এই চরমোনাইয়ের পীরের পক্ষে প্রচারণা চালাতো। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন, যে জামাতের নামে অনবরত এই চরমোনাইয়ের যে বিষেধাগার করে, সেই জামাতের শিবিরের কিছু অংশ তারা চরমোনাইয়ের পীরের পক্ষে গোপনে প্রচারণা চালায় আইটি সেল থেকে। এতে বোঝা যায় যে এর নেপথ্যেও ছোটন ছিল, কারণ ছোটন বলেছে যে ওই শিবিরের গোষ্ঠীটাকে যে তোমরা যদি আমার কথা শোনো তাহলে তোমাদেরকে হাসিনার পুলিশরা কিছু করবে না, ডিজিএফআই কিছু করবে না, আমি তোমাদেরকে বাঁচিয়ে নেব। এবং এই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের সময়ও কিন্তু এই চরমোনাইয়ের প্রার্থীদের জন্য এই মেজবা এবং এই এই নূর মোহাম্মদ এরা প্রচারণা চালিয়েছে। পরবর্তীতে যখন চরমোনাইয়ের যে পীর, এই পীরের যখন মুখ ঘুষি মেরে থাকলে দিছে আওয়ামী লীগের লোকেরা, ওই যে খেল আছে না, চরমোনাইয়ের যে পীর সৈয়দ রেজাউল করিম কি কান্নাটা যে কানলো, মানে মায়ের খাইয়া হাউ মাউ করে কান্নাকাটি করছে। তো এরপরই মানে এই জামাত এবং চরমোনাইয়ের ঐক্যটা শুরু হয়। এখন ঐক্য আছে, এখন তো মানে জোটই করবে এমন ভাব কি একদম তো মানে মোটামুটি এটা কনফার্ম যে এই সামনে যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসের অধীনে, এটাতে জামাত এবং চরমোনাই
তারা একসঙ্গে জোট করে নির্বাচন করবে। তো এই যে এই একটা মানে জামাত এবং এই চরমনের একটা যে বন্ধুত্ব ভাব, এটা কিন্তু শুরুই হয়েছিল সেই সেই আওয়ামী লীগের লোকেরা যে ওই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সময় যে তার পিঠে ঘুষি মেরা এদিক দিয়ে যে ফাটা দিছে রক্ত, এরপর থেকেই। তো এখন আসি এই বর্তমান দিকে, অনেক আলাপ হলো, বর্তমানে ফিরে আসি। এখন এই আমাদের বর্তমান রাজনৈতিক অঙ্গনে একটা গোষ্ঠী, একটা গুপ্ত সরকার কঠিন মাত্রায় সক্রিয়, যেটার মূল চিন্তাই ছিল রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার বাইরে রাখার জন্য কৌশলে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা। এদের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে এই বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় নিজেদের অবস্থান শক্তিশালী করা। এবং সেই গ্রুপই হচ্ছে ছোটন গ্রুপ, এবং যার প্রধান হচ্ছে এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। আপনারা দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে কত বিতর্কিত নিয়োগ টিয়োগ বা ভালো নিয়োগ সবই এরা দিয়েছে। যেমন এই বর্তমান সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, তিনি ছিলেন অধিকারের সভাপতি, তো তাকে বানাইলো গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা। তো উপদেষ্টা হওয়ার পরে তিনি রিজাইন কইরা অধিকারের সভাপতি বানান সিয়ার আবরারকে। এই সিয়ার আবরারকে আবার উপদেষ্টা পদে, শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হলো। তো এইরকম ভাবে এই চক্র এই ইউনূস সরকারের ভিতর তাদের অবস্থান অত্যন্ত সুসংগত করেছে, এবং তাদের যে বর্তমান রাজনৈতিক কার্যক্রম, প্রশাসনিক পদক্ষেপ, এগুলো নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এবং তারা সব জায়গায়, যেমন আদিলুর রহমানকে নিয়োগ করার পরে আসলো তার ভাই খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, এরকম বিভিন্ন জায়গায়। সেখানে আবার আবার যে ফরাদ মাজার আছে একজন, শোনা যায় যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া এও এর সঙ্গে জড়িত থাকতে পারে, ফরাদ মাজারের স্ত্রী ফরিদ আক্তার সেও থাকতে পারে। তো এই কারণেই এই ছোটন গ্রুপটা, আমি যে বলি গুপ্ত সরকার, এই গুপ্ত সরকারের ভিন্ন কার্যক্রমই কিন্তু অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে এবং বিএনপির মনে চরম সন্দেহ সৃষ্টি করেছে। এবং বিএনপি বলতেছে যে কিছু উপদেষ্টাকে সরাতে হবে, কারণ অনেক উপদেষ্টার কার্যক্রম কথাবার্তা নিরপেক্ষ না, ইনক্লুডিং 2 ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজ। এই তো এখন এই ছোট গ্রুপটা চায় যাতে, মানে চেয়েছিল যাতে সকল রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক ভিত্তি আসলে দুর্বল হয়ে যায়, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, এমনকি আওয়ামী লীগও যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য একটা গভীর ষড়যন্ত্র করতেছিল। এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে পিনাকি ভট্টাচার্য ওই দিন রাতে বলেছিল যে প্রিয় দেশবাসী, সেনা অভ্যুত্থান হচ্ছে, আপনারা নেমে পড়ুন, ছাত্ররা, জনতারা, কৃষকরা, শ্রমিকরা রাস্তায় নেমে পড়ুন, আপনারা, সেনা অভ্যুত্থান হচ্ছে, আপনারা ঠেকিয়ে দিন, আপনারা তুরস্কের মতো সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যান, আপনারা সেনাপত হতে দিবেন না। তো তারা মনে করেছিল যে এর ফলেই একটা দ্বিতীয় গণ অভ্যুত্থান হবে। তারা কিন্তু একটা দ্বিতীয় গণ অভ্যুত্থান করে একটা বিপ্লবী সরকার গঠন করার খুবই চেষ্টায় ছিল তারা, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন জুলকারনাইন স্যার সামি আবার লাইভে এসে বললো যে এটা মিথ্যা, কেউ নামলো না, তখন তাদের এই দ্বিতীয় গণ অভ্যুত্থানের চিন্তাটা অনেকটাই তাদের আসলে ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ হওয়ার পর তা চিন্তা করে যে না, তারা এবার আসলে নির্বাচন হয়েই যাবে, নির্বাচন ঠেকানো যাবে না, ফেব্রুয়ারিতেই হবে, সুতরাং আমরা আসলে বসে না থেকে আমরা জামাত ইসলামের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করে দিই, এবং সরাসরি। এবং এই চিন্তা থেকে কিন্তু পিনাকি ভট্টাচার্যের এই চীনে যাওয়া। এবং এটা তো গেল, একটু আগে ফিরে আসি এবার। যখন তারা চিন্তা করলো যে একটা দ্বিতীয় বিপ্লব করতে হবে, কোনো নির্বাচন করা যাবে না, এবং রাজনৈতিক দলগুলোকে দুর্বল করে দিতে হবে, যাতে বিএনপি বলেন, জামাত বলেন, যারাই বলেন, যাতে তারা এই বিপ্লবী সরকারের বিরুদ্ধাচারণ করতে না পারে। হ্যাঁ, তো সেই থেকেই তারা চেষ্টা করতেছে যে সরকারের ভিতরে নিজেদের উপদেষ্টা বসিয়ে, প্রশাসনে নিজেদের লোক বসিয়ে একটা
মানে রাজনৈতিক ক্ষমতায় নিজেদের যে অবস্থান এটাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান বলতেছেন যে বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচন হবে, ডিসেম্বরে নির্বাচন হবে, এর কোনো বিকল্প নাই। এরপর থেকেই ওয়াকারুজ্জামানের প্রথম কিন্তু প্রশংসা করেছিল খুব, মানে অভ্যুত্থানের পর থেকে। তার কিন্তু যখন ওয়াকারুজ্জামান বলল যে ডিসেম্বরে নির্বাচন হবে, তারপর থেকেই এই ছোটন পিনাকি চক্র তারা মূলত এই ওয়াকারুজ্জামানের চরম বিরোধিতা শুরু করে। তাকে ওই যে হাসিনার দালাল, হাসিনার বনজামাই আত্মীয়, ভারতের দালাল, এবং তারা অনবরত এমন প্রচারণা করে যাতে সেনাবাহিনী দুর্বল হয়ে যায়, সামরিক নেতৃত্ব বিভ্রান্তিতে পড়ে, এবং যাতে এই সেনাবাহিনী যে রাস্তায় আছে ম্যাজেস্টেসি পাওয়ার নিয়ে, যাতে তারা এই দেশের স্থিতিশীলতা বজায় রাখতে না পারে। তো এই পিনাকি চেয়েছিল যে, মানে ছোটন এবং পিনাকি চেয়েছিল যে যদি এই ওয়াকারুজ্জামান এই 15 জন আর্মি অফিসারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না পাঠায়, তাহলে আমরা এই ওয়াকারের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা আমরা চালাবো। কিন্তু মোটামুটি আমি আমি তো জেনেছি, পিনাকিও জেনেছে যে মোটামুটি 1 সপ্তাহ আগেই সরকারের সঙ্গে একটা সমঝোতা হয়ে গিয়েছে, বা 10 দিন আগে বা 15 দিন আগে, যে তাদেরকে আদালতে পাঠানো হবে। শর্ত একটাই, ক্যান্টনমেন্টের ভিতরে একটা সাবজেল করে ওদেরকে সেখানে রাখতে হবে। সরকার মেনে নেয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি তার নির্দেশে ক্যান্টনমেন্টের ভিতর নাজিমুদ্দিন রোডে একটা সাবজেল করে, এবং আজকে তো দেখলেন যে ওই যে এয়ার কন্ডিশন প্রিজন ভেনে করে তাদেরকে আদালতে আনছে, আদালতে আনার পরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এতে কিন্তু পিনাকিরা হতাশ হয়েছে, পিনাকি এবং ছোটন হতাশ হয়েছে। যদি ওয়াকারুজ্জামান ওদেরকে না পাঠাতো, তাহলে পিনাকিরা বলতে পারতো দেখো এই ওয়াকার কিন্তু চায় না যে এই সেনা অফিসারদের বিচার হোক। যদিও ওয়াকারের তেমন কিছু করারও ছিল না, কারণ দেশে বিদেশে আমি আজকে দেখলাম যে হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ, তারপরে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংগঠন, সবাই, এমনকি আমেরিকা, ইংল্যান্ড, সবাই এই বিচারকে সাধুবাদ জানিয়েছে যে এইসব খুনি জেনারেলদের বিচার হতেই হবে। তো যখন ওয়াকার এদেরকে আদালতে পাঠিয়ে দিল, তখন তো আর এদের কিছু করার নাই। তখন পিনাকিরা চিন্তা করলো যে না, ওয়াকারের বিরুদ্ধে আসলে তেমন কিছুই করা যাবে না। এখন আমরা একটা জিনিসই করতে পারি, যে যেহেতু নির্বাচন হয়েই যাবে, আমরা সর্বতোক্রমে জামাত ইসলামকে আমরা ক্ষমতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং এই কারণেই দেখবেন যে এই ছোটন গ্রুপটা, তারা এই ছোটন গ্রুপটা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এই গুপ্ত সরকারটা, তারা বিএনপিকে দুর্বল করার জন্য নানামুখী কৌশল গ্রহণ করেছে। দেখবেন কথায় কথায় আসিফ নজরুলকে তারা পচায়, কারণ আসিফ নজরুল তো বিএনপি পন্থী। তো এই গুপ্ত সরকারটা তারা বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে তারা বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করতেছে। তারা অনবরত সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে অফলাইনে নানাভাবে বিএনপির বিরুদ্ধে বিষেধাগার করে। আবার বিএনপিরও দোষ আছে। বিএনপি কোথাও চাঁদাবাজি করলে, বিএনপি কোথাও একটু মানে 2 নম্বরই করলে, দখল করলে, এগুলো একদম সরাসরি সঙ্গে সঙ্গে সামনে নিয়ে আসে পাবলিকের। এবং এই যেই একটু আগে বললাম যে বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে তারা বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করতেছে, কোনো সন্দেহ নাই। সেরকম একটা গোষ্ঠীর অংশ হচ্ছে আমার দেশ পত্রিকা। ব্যাপকভাবে তারা এই মানে এই গুপ্ত সরকারটা আমার দেশ পত্রিকাকে ব্যাপকভাবে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করতেছে, এবং বিএনপির ভিতর যে আভ্যন্তরীণ সংকট আছে এটাও সত্য, এটাকেও কাজে লাগাচ্ছে। তো এছাড়াও এই গোষ্ঠীটা বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করতে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এবং এটা দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি। এবং এই যে নতুন দল এনসিপি, আমাদের ছাত্রদের দল, এটার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু প্রথম। কিন্তু এই ছাত্ররাও বারবার ভুল পথে পা দিচ্ছে। কার পরামর্শে? ফরাদ মাজারের পরামর্শে। এবং এই ফরাদ মাজারের কে দিয়ে পরামর্শ দেয় কে? এই ছোটন। ছোটন পদ্মার অন্তরাল থেকে ফরাদ মাজারকে দিয়ে এই নাহিদ, সার্জিস, হাসনাতদেরকে পরামর্শ দেয়। কিন্তু নাহিদরা জানে না যে আসলে এই ফরাদ মাজার কার পরামর্শে পরামর্শগুলো দেয়। এবং এই কারণে ছোটন গ্রুপ এই এনসিপির ভবিষ্যৎ যে দিক নির্দেশনা, এটাকে
বিপদগামী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এতে করে এই সম্ভাবনাময় যে এনসিপি তরুণ নেতৃত্ব তারা দিকভ্রান্ত হচ্ছে এবং যা আমাদের বাংলাদেশের স্থিতিশীলতার জন্য আরেকটা ক্ষতিকর জায়গা। তো এই রাজনৈতিক যে পদ্মার অন্তরালে থাকা যে এরা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্যই কিন্তু আমি এতক্ষণ ধরে এইসব কথাগুলো বললাম, যে শুরু থেকে যে ইসলামী পন্থীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, জামাত বিএনপির জোট দুর্বল করা, এবি পার্টি গঠন, চরমোনাইকে প্রতিষ্ঠিত করা ইত্যাদি নানা কাজে এরা সক্রিয় ছিল এবং এগুলো করতে দেশের রাজনীতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করাই ছিল এদের লক্ষ্য এবং এর জন্য তারা নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল। এখন তাদের নতুন হলো যে যেহেতু সবকিছুই ব্যর্থ হলো এবং নির্বাচন যেহেতু হয়েই যাবে, ঠেকানো যাবে না, সেহেতু আমরা জামাতের পক্ষে ব্যাপক প্রচার করব, প্রচার করে আমরা বিএনপিকে ধরাশায়ী করব। এই আইডিয়াটা আমার কাছে খারাপ মনে হয় না। খারাপ মনে হয় কারণে যে অন্তত এই গুপ্ত সরকারটা, এই ছোটন গ্যাংটা, তারা অন্তত এখন গণতন্ত্রের পথে আসছে, তাই না? গণতান্ত্রিক পথে আসতেছে, যে মানুষকে বোঝানো যে বিএনপি খারাপ, জামাতকে ভোট দাও, এটা হতেই পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। তো এটা করতেছে এবং এবং পিনাকি কিন্তু তার বিরুদ্ধে কখনোই চীনের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তিনি সবসময় ভারতের বিরুদ্ধে কথা বলতেন এবং তিনি বলতেন যে আসলে আমাদের এই ভারত এবং আমেরিকার দিকে না গিয়ে আমাদের চীনের দিকে ঝোঁকা উচিত। এটা কিন্তু পিনাকি ভট্টাচার্য আগে থেকেই বলতেন। তো এই কারণেই চীনেরও পিনাকির প্রতি একটা সফট কর্নার ছিল, কারণ পিনাকির অনেক সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, বয়ান তৈরি করতে পারতো, এখনো পারে। তো এই সব কারণেই আমি মনে করি যে পিনাকি ভট্টাচার্য তিনি চীনে গিয়েছেন চীন সরকারের আমন্ত্রণে এবং নেপথ্যে সহযোগিতা করেছে জামাত ইসলাম। জামাত ইসলামী চীনকে রিকোয়েস্ট করেছে পিনাকি ভট্টাচার্যকে একটা আমন্ত্রণ পত্র পাঠানোর জন্য এবং বাংলাদেশের গুপ্ত সরকারের পরবর্তী কার্যক্রম কি হবে সেগুলো নিয়ে পরামর্শ করতেই এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন তিনি চলে গিয়েছেন চীনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে পিনাকি ভট্টাচার্য এবং ছোটন তারা সলা পরামর্শ করে পরবর্তী টার্গেট ঠিক করবেন এবং জামাত ইসলামের হয়ে এবার তারা খুব সম্ভবত সরাসরি নেমে পড়বেন। দর্শক, এই হচ্ছে কি ঘটনা। অনেকে বলতেছেন যে, অনেকে শুনেছেন আপনারা ছোটন গ্যাং কি, এই ছোটন গ্যাং কি, এটা একবারে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝেছেন ছোটন গ্যাং সম্পর্কে এবং অবশ্যই মনে করি যে আমরা পিনাকি ভট্টাচার্যকে পছন্দ করি আর না করি, এই সরকারি চীন সফর যে তার জন্য একটা বিরল সম্মান, এতে কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশে মনে হয় এই প্রথম কোন ইউটিউবার এতটুকু সম্মানিত হলো। পিনাকি ভট্টাচার্যকে আমি পছন্দ করি না, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তার গালিগালাজ, কিস্তি খেউর, এগুলোই পছন্দ করি না। সে যত গুরুত্বপূর্ণ হোক না কেন, আমার কাছে সে মোটেও গুরুত্বপূর্ণ না, কারণ তার এই গালিগালাজটা আমার পছন্দ হয় না। কিন্তু বয়ান তৈরি করে চীনের পক্ষ নেয়, ভারতের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে বয়ান তৈরি করে, এগুলো 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 চীনের পছন্দ, চীন এগুলো ভালোবাসে। এই কারণে চীন তাকে দাওয়াত দিয়ে সম্মানিত করেছে, প্লাস জামাত ইসলামের রিকোয়েস্টও আছে। তো সেখানে গিয়ে তিনি আবার মানে চীনকে বুঝান মওদুদিবাদ কি। কিছুদিন আগে জামাত ইসলামের অনেকগুলো নেতা ঘুরে ঘুরে এলো চীন সফরে, তারাও কিন্তু সরকারি আমন্ত্রণে গিয়েছিল। তো জামাত ইসলামের অনেকগুলো নেতা তারা এই মওদুদিবাদ সম্পর্কে চীনকে বোঝাতে পারলো না। এই জামাত ইসলাম হায়ার করলো একজন হিন্দু স্কলার পিনাকি ভট্টাচার্যকে, যে মওদুদিবাদ এবং ইসলামিক রাজনীতি সম্বন্ধে চীনকে জ্ঞান দেওয়ার জন্য। এটা তো জামাতের জন্য অপমানজনক। জামাত ইসলামের এতগুলো লোক গেল, তারা কেউই এই চীনকে মওদুদিবাদ সম্পর্কে বোঝাতে পারলো না, ইসলামী রাজনীতি সম্পর্কে বোঝাতে পারলো না। তাদের হায়ার করতে হলো ফ্রান্স থেকে একজন হিন্দু ধর্মের লোককে এই ইসলামী রাজনীতি এবং মওদুদিবাদ বোঝানোর জন্য। দর্শক, অনেক কথা হলো, ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।